প্রবলেম 11, এই অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখেন প্লাটিনাম দেওয়া আছে। আক্তার প্রিন্টিং ইং হ্যাড সেল টোটালিং টাকা হচ্ছে 4 কোটি টাকা। ফিজিক্যাল ইয়ার 2010, সাম রেশিও ফর দ্য কোম্পানি আর লিস্টেড বিলো। তাহলে এখানে কিছু রেশিওর মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলছে হচ্ছে সেলস এর মান দেওয়া আছে আহ 4 কোটি টাকা। গ্রস প্রফিট দেওয়া আছে আমাদের 20%। তাহলে আমাদের সেলস এর উপরে যদি আমরা পার্সেন্ট ধরি, সরাসরি পার্সেন্ট ধরি, তো আমরা গ্রস প্রফিটটা পাওয়া যাবো। তারপরে আমাদের কি আছে, অপারেটিং মার্জিন দেওয়া আছে, নেট প্রফিট দেওয়া আছে, রিটার্ন অন টোটাল অ্যাসেট দেওয়া আছে, রিটার্ন অন কমন স্টক দেওয়া আছে, টোটাল অ্যাসেট টার্ন ওভার দেওয়া আছে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে। তাহলে আমাদের এইখান থেকে বের করতে বলছে। দেখেন এট ফার্স্টে আমাদের বলে দিছে কি গস প্রফিট নির্ণয় করেন। তাহলে গস প্রফিট নির্ণয় করলে তাহলে আমাদের কিভাবে বের হবে গস প্রফিট। আমাদের সেলস দেওয়া আছে, একদম সিম্পল জিনিস, যেটা আপনাদের পারার কথা ছিল কিন্তু আপনারা ট্রাই করেন নাই। দেখেন গস প্রফিট বের, গস প্রফিটের এই যে গস প্রফিট, তাহলে গস প্রফিট আমাদের কি, গস প্রফিট রেশিও দেওয়া আছে হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 80%। আর সেল দেওয়া আছে হচ্ছে 4 কোটি টাকা। তাহলে আমরা কি করব, 4 কোটির উপরে 80% ধরলেই আমাদের গস প্রফিট বের হয়ে যাবে। তাহলে গস প্রফিট বের হলে হলো আমাদের 3,20,00,000 টাকা। তারপরে এটা বলেন তো কি হবে, কস্ট অফ গুডস সোল্ডটা কি হবে, কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে বের করতে। সেলস মাইনাস গ্রস প্রফিট। সেলস সেলস হচ্ছে আমাদের 4 কোটি। এর থেকে যদি 3 কোটি বাদ, 3,20,00,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে। তাহলে 2 নাম্বারও হয়ে যাবে। দেখেন 80 লক্ষ গ্রস। তাহলে আমাদের এই যে গস প্রফিট 80 লাখ টাকা গস প্রফিট বের হলো। তারপর আমাদের পরেরটা বলছে কি, অপারেটিং প্রফিট। তাহলে অপারেটিং প্রফিট সমান সমান হচ্ছে সেলস গুণন অপারেটিং প্রফিট রেশিও। সেল গুণন অপারেটিং প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও অপারেটিং প্রফিট রেশিও হচ্ছে আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে, এই যে নিট প্রফিট যেটা দেওয়া আছে এইটার উপরে এটা দেখেন অপারেটিং মার্জিন যেটা দেওয়া আছে এটাই হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও। তাহলে অপারেটিং মার্জিনটাই হচ্ছে আমাদের অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং মার্জিন হচ্ছে 35%, 35% ধরে দিলাম। এখানে জাস্ট খালি এইগুলা কিন্তু সহজ কথাই ছিল। তারপর অপারেটিং এক্সপেন্সের আমাদের কি রেশিও দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্সটা কিভাবে বের হবে। দেখেন আমরা যদি গ্রস প্রফিট থেকে বাদ দিয়ে যে অপারেটিং এক্সপেন্স ইকুয়াল টু গ্রস প্রফিট মাইনাস অপারেটিং প্রফিট, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং প্রফিট, তাহলে দুই প্রফিটের পার্থক্য যেটা, এটাই তো আমাদের অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স ইকুয়াল টু গ্রস প্রফিট মাইনাস হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে আমার তারপরেরটা হচ্ছে আমাদের কি বলছে, আর্নিং অ্যাভেলেবল কমন কমন স্টক। তাহলে আর্নিং অ্যাভেলেবল কমন স্টক হোল্ডার সমান সমান হলো সেলস গুণন নেট প্রফিট মার্জিন। সেলস হলো 4 কোটি, নেট প্রফিট মার্জিন হচ্ছে 8%। তারপরেরটা আমাদের বলছে হলো টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেটটা আমরা বের করতে পারবো হলো অ্যাসেট টার্নওভার রেশিও থেকে। টোটাল অ্যাসেটটা দেখেন অ্যাসেট টার্নওভার রেশিও থেকে আমরা নির্ণয় করতে পারবো। অ্যাসেট টার্নওভারের মান দেওয়া আছে হচ্ছে আমাদের 2, আর সেলস এর মান দেওয়া আছে হলো 4 কোটি টাকা, এই যে টোটাল অ্যাসেট। তাহলে সাইট মাইট চেঞ্জ করলে আমরা টোটাল অ্যাসেট বের করতে পারবো। তারপরে টোটাল কমন স্টক ইকুইটি, তাহলে এটার সূত্র দিয়ে দিবেন। আর এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড বলছে হলো সেলস পার ডে প্রতিদিন কত টাকা সেলস হয়েছে, তার সাথে হচ্ছে কালেকশন পিরিয়ড। সেলস পার ডে বের করার নিয়ম হচ্ছে এই যে এখানে হেয়ার ডে বের করা আছে, সেলস পার ডে অ্যানুয়াল সেল। এক বছরে আমাদের বিক্রয় হয়েছে হলো 4 কোটি টাকা। তাহলে পার ডে মানে 365 দিন ধরতে হবে প্রতিদিন। তাহলে 365 দিয়ে ভাগ দিলে আমাদের একদিনের সেলস বের হলে এত টাকা। তাহলে আমরা কি লিখলাম, সেলস পার ডে গুণন হচ্ছে কালেকশন, এভারেজ কালেকশন পিরিয়ড। এখন এভারেজ কালেকশন পিরিয়ডটা আমাদের কোথায় পাবো আমরা, এভারেজ কালেকশন পিরিয়ডটা আমাদের এই যে কোশ্চেনে পাবো। দিয়ে দিলে আমাদের এটা হয়ে যাবে। এটা কি করা যাবে বলেন। তাহলে এই যে নোটটা লিখে দিবেন, নোট অ্যাজাম্পশন 1 ইয়ার 365 ডেজ। বলেন আবার কি বোঝা দিব কোনো জায়গায়। হ্যালো। না স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি। স্যার আমি একটু পরে আসছি তো, আচ্ছা আপনি ভিডিও দেখে নিন, পরে এসব ভিডিওটা দেখতে দিন। ভিডিও ক্লাস শেষেই দেওয়া হবে, সমস্যা নাই। দেখেন
From the following particular, prepare the problem 12 number. From the following particular, prepare the balance sheet of Luna Limited as 1 31/12 2018. তাহলে এখানে আমাদের দেওয়া আছে ফিক্সড অ্যাসেট টু নিট ওথ। তাহলে ফিক্সড অ্যাসেট টু নিট ওথ এর মান দেওয়া আছে, কারেন্ট রেশিও দেওয়া আছে, আমাদের ইয়াসিড টেস্ট রেশিও দেওয়া আছে, আর রিজার্ভ টু প্রপ্রিয়েটরি ক্যাপিটাল দেওয়া আছে, দিয়ে আমাদের দিছে কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু দেওয়া আছে, ক্যাশের ভ্যালু দেওয়া আছে, ফিক্সড অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট করার জন্য আমাদের আগে এই রেশিও গুলোর কাজ করে নিতে হবে। তাহলে আমি প্রথমে দেখেন, প্রথমে আমরা 1 নাম্বার ওয়ার্কিং এ যেটা করছি ক্যালকুলেশন অফ নিট অ্যাসেট। তাহলে এই যে নিট অ্যাসেটটা কিসের থেকে বের হবে, ফিক্সড অ্যাসেট টু নিট ওথ, ফিক্সড অ্যাসেট টু নিট ওথ। তাহলে ফিক্সড অ্যাসেটের ভ্যালু কি আছে, এই যে দেখেন ফিক্সড অ্যাসেটের ভ্যালু কিন্তু স্যার আমাদের 6 লাখ। আছে। তাহলে আমরা এটা থেকে প্রয়োগ করলে যে ফিক্সড অ্যাসেট টু নিট ওথ, তাহলে আমরা বলছিলাম মাঝখানে যদি টু পাই তাহলে টুর আগের টুক যাবে হচ্ছে উপরে, যে টুর আগের টুক আমরা উপরে দিলাম ফিক্সড অ্যাসেট, আর টুর পরের টুক হচ্ছে নিচে হলো নিট ওথ। তাহলে ফিক্সড অ্যাসেট ডিফারেন্ট হচ্ছে নিট ওথ বসাইলাম। তাহলে ফিক্সড অ্যাসেট নিট ওথ এর মান হচ্ছে আমাদের এই যেটা দেওয়া আছে 5 কত 5:8, তাহলে 5:8 লিখলাম। তারপরে উপরে ফিক্সড অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা, 6 লক্ষ বসাইলাম। নিট ওথ, নিট ওথ নাই, তাহলে এখানে সাইড মাইট চেঞ্জ করলে আমাদের নিট ওথ যে কথা, নিট ওথেরই আর এক নাম হচ্ছে নিট অ্যাসেট, নিট ওথের আর এক নাম হচ্ছে নিট অ্যাসেট। তাহলে নিট অ্যাসেট বের হলো আমাদের 9 লক্ষ এত টাকা। এইটুক কি বুঝলাম নাকি কোনো সমস্যা হলো বলেন? নিট ওর্থ বুঝতে মানে পারছি। নিট অ্যাসেট, এইটুক সমস্যা হইলো কিনা বলেন? 5:8 কে আবার একটু বুঝাই দেন। 5:8, 5:8 ভাই, এই যে এখানে মান দেওয়া আছে এই যে ফিক্সড অ্যাসেট টু নিট ওথ। তাহলে আমি কি করছি, এই যে ফিক্সড অ্যাসেট টু নিট ওথ এইটুক তুলে দিয়ে এইটুকের মান এই যে দেওয়া আছে 5:8, ইস টু মানে হচ্ছে ভাগ। তাহলে ভাগ করে দিলাম 5/8, এই যে ভাগ দিয়ে দিলাম, এই যে 5/8। তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তারপর সাইড মাইট চেঞ্জ করলাম, বের করলাম। স্যার ওকে। ঠিক ঠিক আছে, জি বলেন। স্যার। তারপরে হচ্ছে আমাদের আহ বলেন কি বলতো স্যার, বলেন। কিছু না। তারপর আমাদের ক্যালকুলেশন অফ রিজার্ভ। তাহলে রিজার্ভটা আমরা কিভাবে পাবো, নিট অ্যাসেট, এই নিট অ্যাসেটের মধ্যে আমাদের থাকবে হচ্ছে কি প্রভিডেন্ট ফান্ড প্লাস হচ্ছে রিজার্ভ। তাহলে নিট অ্যাসেটের মধ্যে এখানে একটু প্রবলেম আছে এই সূত্রটা, তাহলে একটু ভালো করে খেয়াল করবেন দেখেন। তাহলে আমাদের কি রিজার্ভ বের করার জন্য আমরা দিব হচ্ছে নিট অ্যাসেট ইকাল টু প্রপ্রিয়েটরি ফান্ড প্লাস হচ্ছে রিজার্ভ। তারপরে আবার নিট অ্যাসেট কে তাহলে আমি আমাদের বের করতে হবে কি, রিজার্ভটা বের করতে হবে না, বলেন। জি স্যার। দেখেন, আর তাহলে এখানে আমাদের কি বলছে, ক্যালকুলেশন অফ রিজার্ভ। তাহলে এই রিজার্ভটা বের করার জন্য আমাদের যে সূত্রটা, রিজার্ভটা হচ্ছে আমাদের কি হলো, নিট অ্যাসেট প্রভিডেন্ট ফান্ড প্লাস হচ্ছে রিজার্ভ। তাহলে এইখানে মনে হয় আমাদের একটু মিস্টেক আছে নাকি। দেখেন নিট অ্যাসেটটা লিখলাম, প্রভিডেন্ট ফান্ডটা এই পাশে এসে কি হইলো, প্রভিডেন্ট ফান্ড ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেল। তাহলে তো এখানে কি থাকার কথা, এখানে আমাদের গুণন থাকার কথা, গুণন থাকার কথা না? জি স্যার। যে এখানে যদি গুণন থাকে তাহলে সে আমি এই পাশে এটা ভাগ করতে পারবো। উম, এখন তো বিয়োগ হবে। এই এই ম্যাথটা কি আপনাদের বইয়ে আছে? ব্যতিক্রমে আছে স্যার মনে হয়। ব্যতিক্রম আছে? জি স্যার আছে। এখানে আমি কি দিয়ে দিলে আমাদের কি হবে? স্যার গ্রুপে উত্তরটা হচ্ছে আমি দিছি বইয়েরটা, আচ্ছা থাক, দরকার নাই। ছবি দিছি। প্রফিটারি ফান্ড যদি এখানে আমি গুণন দিই, গুণন দিলে কি এই পাশে কি এসে যাবে, প্রফিটারি ফান্ড এই পাশে আসলে কি হবে, ভাগ হবে না, বলেন। ভাগ হয়ে যাবে স্যার। আপনি কত সহজে 1,92,000 বাই করছেন, আর এখানে ভাগ প্রথম ভাগ কিছু করলাম। তাহলে ভাগ করার পরে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা খালি এই যে এখানে যোগের কাছে কি কি দিব, যোগের কাছে আমরা গুণন দিয়ে দেব, ঠিক আছে। গুণন দেবো। যোগের কাছে আমরা গুণন চিহ্ন দিয়ে দিব। তাহলে যোগের কাছে গুণন চিহ্ন দিলে আমাদের এখানে হয়ে যাবে
তাহলে এখানে কি আর কি রিজার্ভ বের করার কি আর প্রবলেম হবে? যদি গুণন দিয়ে দিই তাহলে আমরা এই প্রফিটারি ফান্ডটা গুণন অবস্থায় আছে, এই সাইডে ভাগ হইলো। তারপরে আমরা কি করলাম, নিট অ্যাসেটের ভ্যালুটা উপর থেকে নিয়ে এসে বসাইলাম। আর আমাদের এটা হচ্ছে কি, প্রফিটারি ফান্ডের মান হচ্ছে 5, তারপরে কস্ট মাল্টিপ্লিকেশন করলাম, বের হইলো রিজার্ভ। ঠিক আছে, বলেন তাহলে এটা কি? এইখানে শুধু আপনারা কি দিবেন, গুণন দিয়ে দিবেন। স্যার গুণন যে দিলেন এটা কি সূত্র? হ্যাঁ, নিট অ্যাসেট ইকাল টু এই দুইটা গুণন করলে নিট অ্যাসেটের ভ্যালুটা বের হবে। তারপরে আমরা কি করব, ক্যালকুলেশন অফ শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটালটা বের করবেন এই যে ভাবে, নিট অ্যাসেট ইকাল টু এই যে শেয়ার ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে প্রপ্রিয়েটরি অথবা শেয়ার ক্যাপিটাল, প্লাস হচ্ছে রিজার্ভ। তাহলে আমাদের নিট অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9,60,000। তারপরে আমাদের কি শেয়ার ক্যাপিটালটা বের করতে হবে, এটা রাখলাম। রিজার্ভ বের করছি আমরা 1,92,000, এটা বসাইলাম। তারপরে আমাদের নিট অ্যাসেট 9,60,000, 1,92,000 এই পাশে নিয়ে আসলি মাইনাস শেয়ার ক্যাপিটাল, তাহলে শেয়ার ক্যাপিটালটা বের হলো এটা। এই অঙ্কটা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সব বের করবো। এই অঙ্কটা কিন্তু আমাদের একটুখালি প্রবলেম আছে এবং ইম্পর্টেন্ট আছে। দেখেন কয়বার আইছে, 2বার আইছে মনে হয় না? স্যার জি একই স্যার, সূত্র দুই 19 জায়গায় 19 মানে সালে এক আইছে আর জায়গায় 17 যোগ সালে এক আইছে জায়গায় দেখুন। গুণন দিলে হবে। বুঝেন? স্যার এই যে নিট অ্যাসেটের যে সূত্রটা একই জায়গায় 2 নম্বরে গুণন আর 3 নম্বরে যোগ এরকম দিলে হবে। কোনটা 3 নম্বরে? 3 নম্বরে কি নিট অ্যাসেট সমান সমান এটা কি দিছি আমরা, শেয়ার ক্যাপিটাল। আর এখানে হচ্ছে কি প্রপ্রিয়েটরি ফান্ড। প্রপ্রিয়েটরি ফান্ড বলতে তো আরো কিছু আইটেম থাকে এখানে। আচ্ছা দিয়ে রাখেন, যদি পরে সংশোধন করা লাগে সংশোধন করে দিব আমি, তাই আপাতত দিয়ে রাখেন। ঠিক আছে, তারপরে অ্যান্সার তো ঠিকই বাড়াইছে স্যার, ঠিক আছে। কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিওর সূত্র তো এটা আমরা জানি। কারেন্ট রেশিওর মান দেখেন, আমরা একটু প্রশ্ন ব্যতিক্রম থেকে দেখি। কারেন্ট রেশিওর মান আমাদের এটা দেওয়া আছে না? আর কারেন্ট অ্যাসেটটা রেখে দিবেন। কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু কি জি দেওয়া আছে? স্যার। কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু দেওয়া আছে। এই রেশিও মানে হচ্ছে কি ভাগ, তাহলে রেশিও মানে ভাগ, তাহলে আমরা দেওয়া ভাগ আছে। করলাম। তারপরে কস গুণন দিলে কারেন্ট অ্যাসেট বের হবে। তারপরে আমরা আমরা 5 নম্বরে লিখবো হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা বের করতে হবে কোথায় থেকে, কুইক রেশিও থেকে। তাহলে কুইক রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। আর একটা এন্ট্রি এনে থাকে কিন্তু, মাইনাস কি বলেন তো? প্রিপেইড এক্সপেন্স থাকে না, বলেন? জি স্যার। প্রিপেইড এক্সপেন্স, তাহলে এই অঙ্কে প্রিপেইড এক্সপেন্স নাই, এই জন্য দিই নাই আমরা। কুইক রেশিওর মান দেওয়া আছে আমাদের 1:1। আর কারেন্ট অ্যাসেটের মান দেওয়া আছে এটা, ইনভেন্টরির মানটা বের করতে হবে, বের করে রেখে দিলাম। কারেন্ট লায়াবিলিটিস এই যে উপরে দেওয়া ছিল এটা বসাইলাম। তাহলে ইস্টু মানে ভাগ, ভাগ দিলাম আমরা। তারপরে আমাদের এটা যা আছে তাই লিখলাম। আর সাইড মার্ট চেঞ্জ করলে আমাদের ইনভেন্টরিটা বের হইলো। ইনভেন্টরি বের করার পরে আমরা কি বের করতে পারবো বলেন? ইনভেন্টরির পরে হচ্ছে আমাদের কি রেশিও চাইছে, এই যে অ্যাকাউন্ট, এখন রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা বের করব। অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বের করার জন্য আমাদের কি করতে হবে, কারেন্ট অ্যাসেট সমান সমান কি, ক্যাশ ইন হ্যান্ড, তারপরে হচ্ছে ইনভেন্টরি প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটের ভ্যালু হচ্ছে আমাদের বের করা আছে, যে এটা দেখেন কারেন্ট অ্যাসেটের ভ্যালু হচ্ছে 7,20,000। ক্যাশ ইন হ্যান্ড কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে না? জি ক্যাশ স্যার আছে। কোশ্চেনে 15,000। ইনভেন্টরিটা আমরা 15,000। 3,60,000। অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে আমাদের মিসিং, তাহলে সাইড মাইট চেঞ্জ করলে অ্যাকাউন্ট রিসিভেবল বের হবে। অথবা আপনি এই 6 নাম্বার ওয়ার্কিংটা নাও করতে পারেন, না করলেও হবে, ঠিক আছে। এই ছয় জি নাম্বার স্যার। ওয়ার্কিং আমরা দুই সাইড যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে যেটা মিসিং হবে ওটা নিয়ে অ্যাকাউন্ট রিসিভেবলে বসিয়ে দিব। এটা যদি আমি না করি তাহলে ব্যালেন্স শিটের দুই সাইডে যোগ বিয়োগ করে অ্যাসেট সাইডে যেটা মিসিং বের হবে ওইটার নাম আমরা ক্যাশ দিলাম, মানে কিন্তু ক্যাশের মান তো দেওয়া আছে, এই জন্য আমরা দিয়ে দিব কি অ্যাকাউন্ট রিসিভেবল, মিসিংটা অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে দিব। এর আগের যে আমরা অঙ্ক করছিলাম, ঠিক আছে। আর যদি বের জি করেন স্যার। করবেন, সমস্যা নাই। যেমন দেখেন আমি এই যে অ্যাকাউন্ট রিসিভেবল যদি এখানে 3,45,000 বাদ রাখি, আমাদের শেয়ার ক্যাপিটাল বের করা আছে, রিজার্ভ বের করছি, আমরা কারেন্ট লায়াবিলিটিস বের করছি, তাহলে টোটাল লায়াবিলিটিস হলো 13,20,000। এই 13,20,000 এই পাশে বসাইলাম। ফিক্সড অ্যাসেট আমাদের আসছিল, বের করা আসলে বসাইলাম। তারপরে ধরেন সাপোজ অ্যাকাউন্ট রিসিভেবল নাই, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমি বসাইলাম না।
তার ইনভেন্টরি আমরা বের করছি, ক্যাশও আছে। তাহলে আমরা কি করব, এই অ্যাকাউন্ট রিসোর্স যদি ওয়ার্কিংটা না করি তাহলে এখানে লিখবো কি, বিএফ, মানে ব্যালেন্সিং ফিগার। তাহলে ব্যালেন্সিং ফিগার কি করবো, এই 13,60,000 থেকে উপরে সবগুলা বাদ দিব, বাদ দিলে আমাদের বের হবে 3,45,000। 3 লক্ষ কত বের হবে, 3,45,000। 45,000। তাহলে এইটা বের হবে। তাহলে এই অঙ্কটা একটু দেখেন, আবার একটু বাসায় দেখলে পরে বুঝতে পারবেন। স্যার বুঝবো কিভাবে যে এগুলাই বের করা লাগবে? কোনগুলা, আমাদের এই যে এইখানে কি যেগুলো ইনফরমেশন দেওয়া আছে, কি কি দেখেন। ইনফরমেশন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে এখানে আমাদের কি দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট টু নিট ওথ। তাহলে ফিক্সড অ্যাসেট টু নিট ওথ মানে এখান থেকে আপনাকে ফিক্সড অ্যাসেট বের করতে হবে। কারেন্ট রেশিও থেকে আপনার বের হবে কি, কারেন্ট অ্যাসেট না হলে কারেন্ট লায়াবিলিটিস। তার মধ্যে কারেন্ট লায়াবিলিটিসটা তো দেওয়াই আছে, তাহলে আমার কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে মানে কি বের হবে, কারেন্ট অ্যাসেট বের হবে। কারেন্ট অ্যাসেট বের হবে। ইনভেন্টরি, এই ইয়াসিড টেস্ট রেশিও, ইয়াসিড টেস্ট রেশিও থেকে আপনার বের হবে ইনভেন্টরি, ইয়াসিড টেস্ট ইনভেন্টরি। রেশিও থেকে বের হবে ইনভেন্টরি। আর আপনার এই যে এখানে রিজার্ভ, রিজার্ভ অ্যান্ড শেয়ার ক্যাপিটাল বা প্রপ্রিয়েটরি ক্যাপিটাল। তাহলে আমাদের কি রিজার্ভ আর এই ক্যাপিটাল বাই করা এই লাগবে। দুইটা বের করার আগে যদি আমি রিজার্ভ বের করতে চাই তাহলে আমাদের প্রপ্রিয়েটরি ক্যাপিটাল লাগবে। আবার যদি প্রপ্রিয়েটরি ক্যাপিটাল বের করতে চাই তাহলে রিজার্ভ লাগবে। তাহলে এই দুইটা আমাদের বের করে নিতে হবে। এই জন্য আমরা এই দুইটা বের করছি। প্রথমে আমরা কি বের করলাম দেখেন, ফিক্সড অ্যাসেটটা বের করলাম, নিট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, নিট অ্যাসেট বের করলাম। তারপরে আমাদের এই যে রিজার্ভটা বের হবে, শেয়ার ক্যাপিটাল, দুইটাই বের করে নিলাম। কারণ এখানে আমাদের দুইটাই দরকার, এই যে এখানে দুইটা ইনফরমেশনই বলা আছে, রিজার্ভ এন্ড প্রফিট, শেয়ার ক্যাপিটাল। তাহলে রিজার্ভ বের করলাম, শেয়ার ক্যাপিটাল বের করলাম। আর এই যে কারেন্ট রেশিও থেকে আমার কি বের হবে, কারেন্ট রেশিও থেকে কারেন্ট অ্যাসেট, তারপর কুইক রেশিও থেকে ইনভেন্টরি। তাহলে বের করার পরে আমি এটা না করলেও চলবে। ঠিক আছে, জি স্যার, সহজ আছে। বইয়ের ভিতরে একটু জটিল নিয়মে করছে মনে হয়। স্যার বইয়ে দেয়া মাথা ঘুরে গেছিল, যে বইয়ে আবার দেখে কিনতে কি করছে। মাথা ঘুরে স্যার গেছে। বই থেকে জি স্যার, আপনি নিয়মটা সহজ আছে। এই জন্য আপনাদের তাহলে বলছি। তাহলে স্ক্রিনশট নিলাম না, ভিডিও কখন দিবেন নি এখন আচ্ছা, কি করব? এইটা শীটই দিয়ে দেবেন, সমস্যা নাই। আর এই জি জন্য স্যার, আপনাদের শীটটা দিয়ে এই দেন। এই যে এটা কি বুঝাইতে হবে, এখানে কি বলছে, ডিটারমাইন দ্য সেলস অফ রোহান লিমিটেড ফিজ দ্য ফলোইং ডাটা। ডাটা। কারেন্ট বুঝাই রেশিও, দেন স্যার। কারেন্ট কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও দেওয়া আছে, অ্যাসিড টেস্ট রেশিও দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কারেন্ট রেশিও করা কারেন্ট লাগবে। রেশিও থেকে আমরা কি বের করতে পারি বলেন, কারেন্ট কারেন্ট অ্যাসেট বাড়াবো। কারেন্ট অ্যাসেট বের হবে। তাহলে এটা লিখছি ক্যালকুলেশন অফ কারেন্ট অ্যাসেট, কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট ফাঁকাতে রাখেন, আর হচ্ছে কারেন্টের লায়াবিলিটিস এর মান বসান, এই পাশে কারেন্ট রেশিওর মান বসান। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট বের হয়ে গেল। অ্যাসিড টেস্ট রেশিও থেকে কি বের হবে, অ্যাসিড টেস্ট রেশিও ইনভেন্টরি। ইনভেন্টরি বের হবে। দেন উপরেরটা পারলে এটা কিন্তু কিছুই না, যে অ্যাসিড টেস্ট রেশিও থেকে ইনভেন্টরিটা বের করে নিলাম আমরা। তারপরে আমাদের ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার থেকে আমরা বের করতে পারবো হচ্ছে সেলস, সেলস অথবা কয় দেখেন ইনভেন্টরি টার্নওভার সেলস মাইনাস গ্রস প্রফিট, গ্রস প্রফিট নাই এজন্য জিরো ধরছি আমরা। এভারেজ ইনভেন্টরি মানে শুধু ইনভেন্টরি, তাহলে এই যে সেলস বের হয়েছে, শেষ কাজ। তারপর আমাদের এই যে এটা দেখেন, এখানে কি বলছে, নিট ইনকাম অ্যাপেক্স লিমিটেড অন 2014 ওয়াজ টাকা 2,54,000, পে আউট রেশিও অ্যান্ড ডেট অফ রিটার্ন, পে আউট রেশিও অ্যান্ড ডেট অফ রিটার্ন হচ্ছে আমাদের, পে আউট রেশিও মানে কি, ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে হচ্ছে আমাদের 25%, অ্যান্ড এটা কি বলছে, রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 25%, আর ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে আমাদের 20%। তাহলে আমাদের ক্যালকুলেট করতে বলছে কি, দা হাউ মাচ দে ক্যান পে অ্যাজ ক্যাশ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ডটা বের করতে বলছে। তাহলে আমরা আমরা লিখবো ডিটারমিনেশন অফ ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও সমান সমান ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড হচ্ছে নিট ইনকাম। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে আমাদের কত দেওয়া আছে, ডিভিডেন্ড পে আউট রেশিও, তাহলে আমাদের প্রথমেই তো পে আউট রেশিও বলছে তো না, দেখেন এই যে পে আউট রেশিওটা জি প্রথমে স্যার। বলছে। তাহলে পে আউট রেশিও হলো 25%,
আর রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 20%। তাহলে পে আউট রেশিও যে 20 এটা বসা দিলাম। ক্যাশ ডিভিডেন্ডটা ফাঁকা রাখলাম। নেট ইনকাম আমাদের দেওয়া ছিল, এই যে নেট ইনকাম টাকা 2,54,000, তাহলে ক্যাশ ডিভিডেন্ড বের হলো। আর পরেরটা বলছে কি অ্যামাউন্ট অফ এভারেজ অ্যাসেট। এভারেজ অ্যাসেটের জন্য এই সূত্র প্রয়োগ করতে হবে, রেট রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট সমান সমান নেট ইনকাম ডিভাইডেড এভারেজ অ্যাসেট। তাহলে এটার মান হচ্ছে আমাদের 20%। নেট ইনকাম আমরা বের করলাম, নেট ইনকাম আমাদের দেওয়া ছিল এটা বসাইলাম, এভারেজ অ্যাসেটটা রেখে দিলাম, সাইড ম্যাট চেঞ্জ করলাম। এগুলা কি সহজ আছে। আচ্ছা 2 বছরের অঙ্কটা একটু দেখি, 2 বছরের অঙ্কটা আসতে পারে। এই অঙ্কটা ভালোভাবে খেয়াল করেন, প্লাটিনাম দেওয়া আছে দেখেন। The following data are taken from the financial statement ACI company. তাহলে আমাদের একটা দেওয়া আছে 2013 সাল, একটা হচ্ছে 2012 সাল। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে আমাদের দুইটা। তারপরে নিড সেল অন অ্যাকাউন্ট, 2 বছরে আমাদের নিড সেল দেওয়া আছে। টার্ম অল টার্ম ফর অল আর 110 নিড 60। 110 নিড 60 মানে এটা বাকিতে বিক্রয় শর্ত, যে আমাদের কি 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয় 1% বাট্টা দেওয়া হবে, অন্যথায় কত 60 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। কম্পিউট দা কম্পিউট ফর ইচ ইয়ার, আমাদের কি বলছে প্রত্যেক বছরের তাই নির্ণয় করতে বলছে। একটা বলছে অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভারের সূত্র আমরা পড়ছিলাম না বলেন তো? অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার সমান সমান কি? উপরে হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড হচ্ছে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ক্রেডিট সেল ডিভাইডেড হচ্ছে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এই অঙ্কে আমাদের কি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে কি হবে না বলেন তো হবে। আপনারা? কেন হবে? বের করতে হবে, 2 দুইটা বছরের দুইটা আছে। 2টা আছে। 2 বছর আছে, তার মানে এই যে এই বছরের মান যেটা বড় সাল, এটা হচ্ছে আমাদের বড় সালটা হবে হলো ক্লোজিং। আর সাল যেটা ছোট এটা হচ্ছে আমাদের কি হয় যাবে, এটা হচ্ছে ওপেনিং। ওপেনিং। তাহলে যেহেতু ওপেনিং ওপেনিং। এবং ক্লোজিং আছে, এজন্য আমরা এভারেজটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা সূত্রটা লিখে ফর 2013 দিয়ে হচ্ছে 3টা ফাঁকা রাখলাম, ফর 2013 দিয়ে 3টা ফাঁকা, ফর 2012 দিয়ে 3টা ফাঁকা। তাহলে আমাদের এই যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার জন্য আমাদের কি করতে হবে? ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং অ্যাকাউন্ট ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ভাগ যোগ 2। ক্লোজিং। তাহলে ওপেনিং বিগত বছরের তা হচ্ছে ওপেনিং, বিগত বছরের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের 5,20,000। দেখেন এই যে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 5,20,000, ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 5,50,000, ভাগ 5,50,000। হচ্ছে 2। আর এটার ক্ষেত্রে কি করব 2013 সাল 12 পরেরটার ক্ষেত্রে কি করব বলেন তো? ওই যে নিচে একটা দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 11 সালেরটা, তাহলে এই দুইটা এটা যোগ করতে এটার হবে। ক্ষেত্রে আমরা এটা করব হচ্ছে, প্রথমটা করব হচ্ছে ফর 2013। দুই 13 হাজার তেরোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, পরে 13-র ক্ষেত্রে ওপেনিং হবে 5,20,000, আর ক্লোজিং হচ্ছে আমাদের কত 5,50,000। 5,50,000, ভাগ হচ্ছে কত 2। তাহলে অ্যাভারেজ বের হলো। এটা হচ্ছে আমাদের কত সাল, 2013 সালের তা বের হলো অ্যাভারেজ। 2012 সালের তা যখন অ্যাভারেজ বের করব তখন কি 12 সালটা হচ্ছে 4,80,000 যোগ বারো 5,20,000। সাল এটা হয়ে যাবো আমাদের কি ক্লোজিং না? আর এই ক্লোজিং, জি যে স্যার। এখানে দেখেন 11 সালের একটা অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে রাখছে, এটা হয়ে যাবে কি ওপেনিং। তাহলে ওপেনিং কত? ওপেনিং তখন ধরবো হচ্ছে 4,80,000 4,80,000 যোগ হচ্ছে কত ধরবো 5,20,000। 5,20,000, 4,80,000 5,20,000 ভাগ 2। এটা 5 হচ্ছে লাখ। আমরা অ্যাভারেজটা নির্ণয় করব, নিচে নির্ণয় করছি। স্যার আমি হেয়ার না করে একদম অঙ্কের মধ্যে করে দিচ্ছি, তাহলে কি সমস্যা হবে? সমস্যা নাই। দেখেন এই যে আমরা দুইটা বের করে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2012 2013 নির্ণয় করলাম, করার পরে এই যে উপরে মানগুলা বসা দিব। করতে পারবো? জি স্যার। তারপরে আমাদের কি বলছে, এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড বের করেন। এভারেজ কালেকশন পিরিয়ড সমান সমান হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড ক্রেডিট সেল ইনটু 360। অ্যাকাউন্ট রিসিভেবল 2013 সালের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে যেটা, 2013 সালের ক্রেডিট সেল হচ্ছে এটা,
তাহলে ভাগ করলাম, ভাগ করে আমাদের কি করব আমরা, এই ভাগ করে আমরা গুণন করব হচ্ছে 360 দিয়ে। এখানে আমরা 365 নিতে পারি। তাহলে আমরা এই যে এখানে লিখে দিব অ্যাজুম 1 ইয়ার 365। এখানে আমরা লিখে দিচ্ছি 1 বছর 360 দিন, এজন্য 360 দিন ধরছি। কেউ চাইলে 365 দিন দিয়েও অঙ্ক করতে পারি। তাহলে কালেকশন পিরিয়ড যেটা বের হবে এটা হলো ডেজ। 2012 সাল, 2012 সালে অ্যাকাউন্ট রিসিভেবল এটা দেওয়া আছে। তারপরে সেল দেওয়া আছে 31 লাখ, বা গুণন 360 দিয়ে আমাদের এই ম্যাথটা এই পর্যন্তই চাইছে। দেখেন এই যে 2 বছরের অঙ্কটা আমাদের আসলে এভাবে করতে হবে। এখন আপনাদের যেগুলো প্রবলেম আছে প্রবলেম গুলো দেখি। স্যার এটা তো করেই দিলেন। বলেন এটা কি করে দিব? না স্যার এটা তো করেই দিলেন স্যার, এটা তো মাত্র করলেন। মাত্রই করলাম। আচ্ছা করে তাহলে দিছিলেন না? তাহলে তো হয়েছেই। তারপরে এটা আর ওইটা তো একই পিক মনে হচ্ছে। জি স্যার। স্যার এই যে এই অঙ্কটা হচ্ছে, এটা জি স্যার। এটা প্রথমে স্যার কারেন্ট রেশিওর সূত্র বসান লাগবো, পরেরটা হচ্ছে ওরকম বই দেখে তো আমি বুঝছি, কিন্তু প্রশ্নটা তো বোঝা লাগবে। এটা বুঝে নি। বই দেখে তো বুঝছি, কিন্তু এখন বই দিয়ে বুঝতে তো কাম হবো না। সব তো দেওয়া আছে, গোস্ত তার দেওয়া আছে। 14 সালটা বুঝে দেবেন। আর কি problem আর আছে? এইটার হচ্ছে রিকোয়ার বিটা শুধু বুঝি নাই, যে অ্যাকাউন্ট রিসিভেবলটা বের করতে। অ্যাকাউন্ট রিসিভেবলটা হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট কালেকশন পিরিয়ড কত দেওয়া আছে? 2 month। 2 মান্থ দেওয়া আছে না? সেল বের হয়েছে জি স্যার। কত বের হয়েছে? সেলস 1 লক্ষ। 1 লাখ। গুণন হচ্ছে কত? 2/12 দিলে কত হয়? অ্যাকাউন্ট রিসিভেবল ইকুয়াল টু, এই নিয়মে কি একটা করছিলাম আমরা, বলেন তো? জি স্যার, আর একটা করা হয়েছে। সেলস 2/12। 2/12 কত আসে দেন তো? 2 লাখ ভাগ 12 কত আসে? স্যার করতেছি, দেখি। 1 লাখ গুণন 2 ভাগ 12, 12, এই ভুল গেল। 2 লাখ ভাগ 12 দাও, শেষ। জি স্যার দিচ্ছি। কত আসে? কত, 16,666। হয়েছে, মিলছে। 16,667 হয়েছে। হ্যাঁ হয়েছে। দেন এত সহজটা পয়সা মিশে ছেড়ে দিছে। ওই তো বই দেখছিলাম তো। আর কি? আর স্যার করি, তারপরে প্রবলেম হলে জানামনি। আচ্ছা তাহলে আগামীকাল ইনশাল্লাহ সকালে 8টায় রিক্স অ্যান্ড রিটার্নের ক্লাসটা প্রথম থেকেই হবে। আপনারা তাও একটু দেখে রাখেন, রিক্স অ্যান্ড রিটার্ন যদি দেখে থাকেন তাহলে একটু আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক জি আছে? স্যার দেখছি। আচ্ছা তাহলে আপনাদের সুবিধা হবে। স্যার স্যার ম্যানেজমেন্ট এটার অ্যাকাউন্টিং ভিডিও এর তো কোন রিটার্ন গ্রুপে আছে? রিটার্ন আছে তাই না? কোনটার ভিডিও? এই রিস্ক অ্যান্ড রিটার্ন। রিক্স অ্যান্ড